আমি একটা ছোট মুখে বড় কথা বলি, এটা এই সরকার 4 মাসে পারে নাই, এটা 14 মাসও পারবে না। এই পুলিশ এমনই থাকবে, নির্বাচন কমিশন এমনই থাকবে। আপনারা তো সংসদের বাইরে ছিলেন 15 বছর, আপনাদের তো শত্রু অনুচ্ছেদ ছিল না। আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন? আপনি পল্টন ময়দানে তো শত্রু অনুচ্ছেদ নাই। এবং এখন তো নেগেটিভ আরো পাল্টে গেছে যে শেখ হাসিনা আসলে বিদেশে পালায় যান নাই, জানো নাই, তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জোর করে তাকে মানে বাইর করে দেওয়া হয়েছে, যেটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যদি চাইতেন তার গায়ে স্পর্শ করার আগে এসএসএফ এর অনেক জায়গাগুলি পার কি দেশের সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত? আপনার অবস্থাটা আমি একটু শুনতে চাই, এবং একইভাবে মান্নানের অবস্থাটা আমি শুনতে চাই যে মানে আমরা নেতা বা জনগণের পার্সপেক্টিভটা শুনলাম, আপনাদের পার্সপেক্টিভ একটু শুনতে চাই। বেঁচে ফেরা না, আমি কি আগের আলোচনা থেকে আচ্ছা দেখুন, বাংলাদেশের পলিটিক্যাল যে সিস্টেম তাতে পার্লামেন্টারিয়ান কারা হবেন বা পার্লামেন্টারিয়ানদের কাজটাকে, যে সংসদ সদস্যের কাজ কি, এটা কিন্তু দেশের মানুষ খুব পরিষ্কার না। তারা মনে করে সংসদ সদস্যের কাজ হলো ব্রিজ, কালভার্ট, রোড নির্মাণ করা, এবং এটা নির্মাণ করতে গিয়ে তাকে সরকারের একেবারে সাথে লোক হতে হবে, তাহলে তার পক্ষে সহজ হবে এই প্রকল্পগুলো পাশ করিয়ে নিয়ে আসা। এবং যারা সংসদ সদস্য হন তারাও বিশ্বাস করেন তাদের কাজ হলো এই ব্রিজ, রোড, কালভার্ট নির্মাণ করা, এবং এই নির্মাণ থেকে 10%, 15%, 20% তাদের পকেটে দেওয়া। এটা হচ্ছে একটা মিউচুয়াল আনরিটেন এগ্রিমেন্টের মতন, হ্যাঁ, জেন্টলম্যান এগ্রিমেন্ট। কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয়। একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা, একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা, একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জবাবদিহিতার মধ্যে আনা। দেখুন, সংসদের 70 অনুচ্ছেদ সংবিধানের, আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি, আচ্ছা সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। আপনি কি 54 বছরে দলের সমালোচনা করে ওই মার্কে ডিফেন্ড করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাইতো যে কনস্ট্রাকটিভ আলোচনার জায়গাটাই তো ছিল না? আপনি বলেন তো, সাংবাদিক হিসেবে খালেদ মহিউদ্দিন গত 15 বছরে, হ্যাঁ, যদি দুই দল নিয়ে এসে বসছেন, কোন কনস্ট্রাকটিভ আলোচনা সেই অর্থে গঠনমূলক আপনারা কি করতে পারছেন খালেদ ভাই? ছিল না, ওই পরিবেশ ছিল না, এটা বইলা তো লাভ নাই। তো এখনই বা কত গঠনমূলক আলোচনা হয় এই প্রশ্ন তো আমি বলতে পারি। আমি তো তবু কিছু কথা বলি ভাই, হ্যাঁ, এর বাইরে তো আমি আর কাউকে কোনো কথা বলতে শুনি না। এই অভ্যুত্থানটা হচ্ছে এক পালের জায়গায় আরেক, বিষয়টা তো তা না রে ভাই। আপনি যদি ওইটা একটু বলতে, যে শেখ হাসিনা যে অডিওতে বক্তব্য দিতেছেন প্রকাশ বিভিন্ন জায়গায়, ওইটা যদি মন্তব্য করতেন। জি হ্যাঁ, ওটা নিয়ে আমার মন্তব্য খুব পরিষ্কার। আমরা শুরুতেই শুনলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। পালাতে দিল কারা? এক, কেন তাকে? আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে পালিয়ে গেছেন দেশ থেকে। সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারতো কিনা এই প্রশ্ন আমি রাখি, কারণ তিনি তো আসলে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে 2000 হত্যাকাণ্ড, 25,000 মানে কি বলে অ্যাসল্ট, এবং প্রায় 1,500 মানুষ কিনা। আচ্ছা, আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম, এবং ফর এক্সাম্পল সালমানের রহমানের বিরুদ্ধে খুনের মামলা। আর যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন, তাদের বিরুদ্ধে আপনি 302 গেলেন। মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন। এতে হয় কি, মামলার মেরিট কমে যায়, জনগণের বিশ্বাস কমে যায়, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মানুষ মনে করে ও ওরা তো এখন পাওয়ারে নাই, এখন সব ওদের বিরুদ্ধে ভালো মামলা হবে। আবার যখন ওরা পাওয়ারে আসবে তখন এগুলো সব ভালো মামলা হিসেবে বাতিল হয়ে যায়। এই কালচারের মধ্যে আমরা চলতেছি। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন। দুটি বিষয় তিনি অনেক কথা বলেছেন বলে মিডিয়াতে এসেছে। দুটি বিষয় হলো আমাকে সবচেয়ে বেশি মানে আমাকে নাড়া দিয়েছে। একটি হচ্ছে তারা বলেছে যে আগের সরকারের সাথে জায়গা থেকে একটু শুনবো যে এই যে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিরোধী গুজব, অপতথ্য ছড়ানো, বনাম ভারতের পতাকা মারানো, সাবেক সামরিক কর্মকর্তাদের কলকাতা, বিহার, উড়িষ্যা দখলের হুমকি, এগুলিকে আসলে আপনারা পুরোটা মিলে আপনারা কি দেখেন? আর ভারতীয় মিডিয়ার সার্কাস আছেই। মানে আমার আফসোস হচ্ছে আমি একবারের জন্য দেখি নাই, কিন্তু এগুলি আমার কি বলে জানি টাইম লাইনে শুধু আসতে থাকে। এই জনৈক ময়ূক এই করেছেন, সেই করেছেন, লাভ দিয়েছেন, ঝাপ করেছেন। আমার কাছে শুধু মনে হয় যে আমাদের তো প্রত্যেকের রিমোট কন্ট্রোলে একটা অফ বাটন থাকে, খুঁজলেও পাওয়া যায়। মানে এটা দেখতে হবে কেন, মানে আমি বুঝি না। কিন্তু মানে আপনি ভারতীয় পররাষ্ট্র সচিবের জায়গা থেকে যদি আপনি জিনিসটা একটু বলেন, বাংলাদেশ সফর এবং তার বক্তব্য। এটা বলে না যে যুদ্ধের ময়দানে হেরে যাওয়া সৈন্যদের দিয়ে আবার একটা উইনিং ব্যাটল করা যায় না। আমার কাছে মনে হয় ইন্ডিয়া তো চাণক্যের দেশ, তারা খুব বিব্রত আছে শেখ হাসিনাকে নিয়ে। তারা তো তাকে বের করে দিতে চেয়েছিল, কোথাও জায়গা দিতে পারে নাই, তাদের দেশে রাখতে পেরেছে। যদি শেখ হাসিনা বলতে যে আমি যা দিয়েছি ওরা কোনদিন ভুলবে না, ভারত আসলে ভুলতে পারে না যে এর জন্যই আমরা এত কিছু পেয়েছি, সেইটা ভেবে তাকে ফেরত দিতে পারছি না। কিন্তু আমি মনে করি না যে তারা মনে করে ঠিক যে আমরা এইবার এই ঘটনার পরে আগরতলা সহ যা যা হলো তার জন্য আমরা ভারতের কাছে আগের মতো জি হুজুর তো করিনি, বরঞ্চ আমরা আইবল টু আইবল কথা বলেছি, আমরা আমাদের কথা বলেছি, এবং এটা বুঝে গেছে এই 4 মাসের মধ্যে ইন্ডিয়ান সরকার যে এই গভর্নমেন্ট আগের মতো কখনো। আমি তো দেখি যে ভারত সরকার শেখ হাসিনাকে বন্দী করে রেখেছে, তাকে মিডিয়ার সঙ্গে কথা বলতে দিতেছে না। এবং আমি দেখি যে যখনই বাংলাদেশে কোনো কম্পিটেন্ট কোর্ট রায় দিবে, ভারত সরকার ফেরত দিবে শেখ হাসিনাকে এবং জেল খাটবে। এবং আমি তো শেখ হাসিনার প্রতি ভারত সরকারের প্রেম দেখি না তো আর। আমি
আমি আপনার কথাই সত্যি মনে করি, কিন্তু এই যে হাতে যদি একটা মোবাইল থাকে সেটা দিয়ে একটা ভিডিও মেসেজ পাঠানো, এটা কোনো বিষয় না। এটা সবাই ভিডিও মেসেজ পাঠাতে পারছে না তো, কোথায় ভিডিও মেসেজ পাঠাইছে সেইগুলো অডিও মেসেজ, ভিডিওটা লাগায় রাখে। সরি অডিও বলতে ভুলেছি আমার। এক চিকেন নেক তাদের পুরো গাড়ি ভেঙে দিতে পারে, সেটা তারা বুঝে, এবং সেইটাতে আমরা যদি পুরো এন্টাই চলে যাই তাহলে তাদের জন্য খুব সুবিধা। আমাদের কাছেও আছে। আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে, আমি জানি না ব্যারিস্টার ফারহানা কি বলবেন, আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়ানদের অনেক বড় স্বপ্ন পরিকল্পনা আছে, এটা আমার মনে হয় না। মানে ইন্ডিয়ান সরকারের, মানে ময়ূর বিশ্বাসে দিয়া ইন্ডিয়ান সরকার জানি না আমি। এটা যদি ধরেন এরকম হতো যে তাজউদ্দিনের ফ্যামিলিকে তারা আনতে চেষ্টা করছে, দ্যাট কুড বি আ রিয়েল কনস্পিরেসি। কারণ ওইটার মধ্যে কিন্তু এটাতে কিন্তু পাবলিক রেসপন্স সম্ভব ছিল। এবং খেয়াল করে দেখেন যে তাজউদ্দিন সাহেবের ছেলেমেয়েরা যেরকম করে বক্তৃতা করছে, এইটা তো হার্ট ক্যাচিং টাইপের বক্তৃতা একটা, এবং যেরকম করে বলছে ওই জায়গা থেকে কিছু হয়েছে। আমি খোঁজ করবার চেষ্টা করেছি, যদিও ওরকম করে আমি ইনক্লুড করি না, সেটা খারাপ দেখা যায়, কিন্তু আমি দেখেছি এরকম নয়।